আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা এই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা জানেন কালকে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস আসছেন বাংলাদেশের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি এর আগে জাস্ট রোহিঙ্গা যখন মেজর ক্রাইসিসটা যখন ইরাপ্ট করলো 2017 সালের অগাস্টের পরে উনি একবার আসছিলেন, বাংলাদেশ ভিজিট করে গেছেন। এটা ওনার সেকেন্ড ভিজিট হবে এবং আমরা আশা করছি, আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, মানে ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনূস ডে ওয়ান অফ হিজ গভর্নমেন্টের উনি এই কাজটা করে যাচ্ছেন। আমরা রোহিঙ্গা ক্রাইসিস ওনার সাথে একটা বড় বায়োলেটারাল মিটিং আছে। এছাড়াও আপনারা জানেন যে উনি প্রফেসর ইউনূস এবং অ্যান্তোনিও গুতেরেস দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা। আর আমাদের আরেকটা এফোর্ট আছে যে আপনি ইদানিং আপনারা শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে। সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে, যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এইড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ, ইউএনই করছেন, আমরা সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছেন কো স্পন্সর হিসাবে। তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটার যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়, সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। তো এই ছিল আমার তরফ থেকে। আর আসিয়ার বিষয়ে আমি একটু বলি। সরি, মাগুরার যে মেয়েটা খুব যৌন নির্যাতনের শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4
ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে, অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন, আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। এই এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেলের 4 দিন ব্যাপী যে ট্যুর সেটার উপরে ডিটেল বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা এর মধ্যে জেনেছেন যে ইউএন সেক্রেটারি জেনারেল উনি আসবেন। উনি আগামীকাল আসবেন বিকাল 5টায় বাংলাদেশে। প্রথম দিন আমরা ওনার কোনো এঙ্গেজমেন্ট নেই, উনি আসবেন এবং মূলত ওনার এবং উনি চলে যাবেন হচ্ছে 16 তারিখ। 4 দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই 4 দিন অবস্থানকালীন সময় ওনার মূল কর্মসূচিগুলো মূলত 2 দিন পালিত হবে। মূলত 2 দিন পালিত হবে আপনার শুক্রবার এবং শনিবার, 14ই মার্চ এবং 15ই মার্চ। ওনার মূল আসলে কর্মসূচিটা শুরু হবে ঢাকায়। উনি আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করেই উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। কক্সবাজার মাননীয় প্রধান উপদেষ্টার কিছু সেপারেট ইভেন্ট আছে। উনি একটা বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরের একটা প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটা জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি উনি একটা মডেল মসজিদও উদ্বোধন করবেন কক্সবাজারে, মাননীয় প্রধান উপদেষ্টা। আর ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। এই প্রেজেন্টেশনের পরে উনি চলে যাবেন হচ্ছে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে। রোহিঙ্গা কালচারাল সেন্টারে রোহিঙ্গাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোর উপর এগুলো উনি পরিদর্শন করবেন। পাশাপাশি রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ তাদের সাথেও উনি বসবেন এবং উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন ওইখানে কক্সবাজারে। ওনার এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে আপনার উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন শুক্রবার। এই ইফতারটা আয়োজন করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার সৌজন্যে। আমরা আশা করছি যে এই ইফতারটা এটা রোহিঙ্গাদের জন্য একটা ইউনিক এক্সপেরিয়েন্স হবে এবং তাদের এই নানা দুঃখ কষ্টের মধ্যেও তারা হয়তো একটু ওই সময়টাকে তারা একটু স্বস্তি অনুভব করবে। এরকম একটা আশা আমাদের পক্ষ থেকে করা হচ্ছে। আর জাতিসংঘ মহাসচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেদিনই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও ওনার কর্মব্যস্ত একটা দিন কাটাবেন। উনি জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন ঢাকায় উনি সকালে, তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন। সংবাদ সম্মেলন শেষে উনি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সম্মানে একটা ইফতার এবং ডিনারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন। তো এটা হচ্ছে, এবং পরদিন উনি ফিরে যাবেন বাংলাদেশ থেকে। তো এই হচ্ছে মোটামুটি তার কর্মসূচি। এর বাইরে যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে চাইতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে তো একটা আমরা চাই একটা ডিগনিফাইড রিটার্ন তাদের রিপাট্রিয়েশন চাই, কিন্তু ওদের দেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, আমাদের এক ধরনের নিউ নির্ভরও এসেছে। সেইখানে এক ধরনের দুর্ভিক্ষের আশঙ্কাও আমরা দেখতে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। ধরেন এইরকম একটা সিচুয়েশনে ইউএন সেক্রেটারি জেনারেল আমাদের এখানে ভিজিট করতে আসছে। তো ধরেন রিপাট্রিয়েশনের ক্ষেত্রে তো আমরা সাধারণত ন্যায়পীঠের সাথে যোগাযোগ করতাম। আমাদের সরকারের কি কোনো ধরনের নতুন নিউবার এই ট্যুরের মধ্যে এই রিপাট্রিয়েশন প্রসেসের নতুন কোন জায়গা তৈরি করার স্কোপ
সরকার নিবে কেন? আমাদের এফার্টসটা আছে যাতে রোহিঙ্গারা তাদের ডিগনিফাইড রিটার্ন করতে পারে, তাদের যে হোমল্যান্ডে ফিরে যেতে পারে, আর যাতে রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসে। এবং এই ফিরে আসাটার জন্যই তো মানে রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। তো আমরা আমাদের যতটুকু ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া যায় আমরা সমস্ত ডিপ্লোম্যাটিক এফার্টস নিচ্ছি, এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন, সেটার জন্য আমরা কাজ করছি। এবং তাদের যারা রাখাইনের জনগোষ্ঠী তারা সবাই যাতে পিসফুল কোএক্সিস্টেন্সে থাকতে পারেন, সেটা আমরা সেই জন্য আমাদের পুরোপুরি আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস। এখন ডিপ্লোম্যাটিক এফার্টস এটা তো ব্রডার করে আমি বলছি না, আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে, এটুকু আমি বলছি। আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে। ভাই প্রসঙ্গের বাইরে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আজকে আইসিসি প্রসিকিউটর বলছে যে সাপ্লাই যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাদের সংশ্লিষ্টতা ছিল। গতকাল রাতে আপনি জানেন যে লাকি আক্তার গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে কেন্দ্র করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই জায়গায় এখন সরকারের অবস্থানটা কি? শাহবাগের গণজাগরণ মঞ্চ বা এই যে লাকি আক্তাররা কি আবার ফিরে আসছে? আমার মনে হয় এই বিষয়টা তো সরকারের কোনো বিষয় না আপাতত। এটা ট্রাইব্যুনালের উনি কি বলছেন সেটা ওনার বিষয়, ঠিক আছে? এই আর বাকিটুকু আমার কোনো মন্তব্য নেই। আমি কাজ করি, শুনতে পাচ্ছেন? বলেন। আজকে ডক্টর মঞ্জুর আলম মজুমদার বলেছেন যে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে, দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করেছে, সীমানার খসড়া তৈরি করেছে, এই ধরনের কাজগুলো করা হচ্ছে যেখানে এখনো পর্যন্ত সংস্কার প্রক্রিয়া শেষ হয় নাই, তার আগে এই ধরনের কাজগুলো করা সংস্কারের সাথে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। আপনাদের অবস্থান জানতে চাই। ইসি তো আপনি জানেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তাদের মতো কাজ করছে। বাট আমরা যেটা মনে করি যে যদি যখন এই রিফর্ম কমিশনগুলোর রিপোর্টগুলো একসেপ্ট হবে এবং আমাদের ব্রডার একটা এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তখন ওই ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন অবশ্যই তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবেন। সরি, এটা আপনার খুব ইন ডিউ কোর্স অফ খুব শর্টলি হবে। আপনি জানেন যে রিফর্ম প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ, বন্ধুপ্রতিম অনেক দেশ বাংলাদেশকে বলেছে যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেবে। এই টেকনিক্যাল সাপোর্টগুলা যদি বাংলাদেশকে নিতে হয় কারো থেকে, সেটা কিভাবে নেওয়া যায় এই বিষয়গুলো আলোচনা হবে হয়তোবা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা বলতে পারবো না। এই মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এবং যদি জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে।
এখন পর্যন্ত কয়টি রাজনৈতিক দল তাদের ফিডব্যাক দিয়েছে বা এই রাজনৈতিক দলগুলি নানাজন নানা কথাবার্তা বলছে, এর মধ্যে আসলে এই ফিডব্যাকটা খুব প্রয়োজনীয় এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সবার ফিডব্যাক ওয়েবসাইটে দেওয়া হবে। মানে কি অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে রাজনৈতিক দলগুলো কতগুলো বিষয়ের মতামত এ পর্যন্ত কয়টি দলের কাছে পাঠানো হয়েছে এবং কতগুলো ফিডব্যাক দিয়েছে? আমার জানা মতে সবগুলো পার্টির কাছেই পাঠানো হয়েছে। হ্যাঁ, যেগুলো আমরা আপনারা দেখেছেন যে প্রথম যে মিটিংটায় যারা ছিলেন তাদের সবার কাছেই পাঠানো হয়েছে। সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। এটা দেখেন, এই পুরো রিফর্মটা হচ্ছে বাংলাদেশের আগামী আমাদের ফিউচারটা কিভাবে ডিসাইড হবে সেইটার উপরে। আমরা অনেকগুলো বিষয় সেখানে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো, তো পার্টিগুলো সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা দেখছেন প্রত্যেকটা রিফর্মে কি কি আছে, প্রত্যেকটা নিজেদের মধ্যে ওনারা ডিবেট করছেন, ডায়ালগ করছেন। তো আশা করা যায় ওনারা ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো সবাই যখন আমাদের কনসেনসাস কমিশনের কাছে তাদের মতামতগুলো পাঠাবেন, তারপরে আপনারা জানবেন যে কয়টা পার্টি পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন এটা। এবং আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেনই যে যখন সবাই পাঠিয়ে দিবে তারপরে এগুলো আমরা ওয়েবসাইটে এটা আমরা পোস্ট করব। আমি এই কোনো টাইম বলতে পারি না, সরি। কেননা কোনো পার্টি যদি অনেক বেশি সময় নেন, কারণ জিনিসগুলো তো খুব ভাইটাল। আপনি কি ইউনিক্যামেরাল পার্লামেন্ট চান না বাইক্যামেরাল পার্লামেন্ট চান? আপনি জুডিশিয়ারিতে অনেক কিছু আছে। আপনার এখানে প্রসিকিউশন, নিউ প্রসিকিউশন সার্ভিস, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, পুলিশের টোটাল রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশনের টোটাল রিফর্মের কথা আসছে। তো এই জিনিসগুলো খুব ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। তো তারা এটা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সেই অনুযায়ী তারা তাদের রেসপন্সগুলো পাঠাবেন। শফিক ভাই, আমি রঘুনন্দন বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমি আবার প্রসঙ্গে ফিরে আসি। আমরা শুনেছি রাখাইন স্টেটে এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা চলছে এবং জাতিসংঘ সেখানে বাংলাদেশের মাধ্যমে সহায়তা করতে চাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের প্রস্তাব এসেছে শুনেছি, এবং জাতিসংঘ মহাসচিব যেহেতু আসছে এবং সেখানে সহায়তার একটা ইস্যু আছে, তো এই ক্ষেত্রে এই প্রস্তাবে বাংলাদেশ, আমরা শুনেছি যে এখন বাংলাদেশের মধ্য দিয়ে ওইখানে সহায়তার বিষয়ে একটা নেতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ। এটা কি ইতিবাচক হওয়ার কোন সুযোগ আছে কিনা? এই পুরো বিষয়টা আপনি আমাদের জন্য তো স্পেসিফিক ফরেন মিনিস্ট্রি আছে, আমার মনে হয় এই প্রশ্নটা আপনি ফরেন মিনিস্ট্রিতে করবেন প্লিজ। এখানে আমার একটা জানার বিষয়, সেটা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বা কাউন্সিলের যে তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনটা, সেখানে যে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে গণহত্যার জন্য যে বিচারের যে বিষয়টা, সেটা নিয়ে এই জাতিসংঘ মহাসচিবের সাথে আসলে আলাদা কোনো বৈঠক বা কোনো এজেন্ডা? আমি আগের থেকেই বলতে পারি না যে কি কি এজেন্ডা, তবে এটার মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেহেতু দেখেছেন যে উনি কনসেনসাস কমিশনের যারা মেম্বার আছে তাদের সাথে কথা বলবেন, তো বাংলাদেশের যে রিফর্ম যেটা হচ্ছে সেটা তো ইউএন অলরেডি তাদের সাপোর্ট জানিয়েছে। এই রিফর্মটা নিয়েও অনেক আলাপ আলোচনা কিছু হবে, আর রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেটা বলছেন সেটা আমি এখনই আমি বলতে পারছি না।